হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমার সঙ্গে ক্লাস 12 ফিজিক্সের 2019-এর যে পরীক্ষা হয়েছিল তার সেই প্রশ্নপত্রের সম্পূর্ণ অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করব। অর্থাৎ টোটাল নিউমেরিক্যাল সমাধান আজকে হয়ে যাবে। সেজন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে, কোথায় স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখে নাও, প্রথম যেটা হচ্ছে পার্ট এ। একদম প্রথম থেকে শুরু করছি। পার্ট এ, সেকশন 2, গ্রুপ বি। 1 নম্বর যেখানে প্রশ্ন যেটা আছে, একটি কার্বন রোধকের উপর, এটা দেখে নাও, এটা তোমাদের সিলেবাসের বাইরে আছে কার্বন রোধকটা। সেখানে একেরটা প্রশ্ন বাদ আছে, একের অথবাটা দেখে নাও, অথবাটা সিলেবাসের মধ্যে আছে। অথবাটা কী বলে দেখে নাও, একটি তড়িৎ কোষের তড়িৎচালক বল 2 ভোল্ট এর সাথে 10 ওহমের একটি রোধ যুক্ত করলে কোষের পাত দুটির মধ্যে বিভব পার্থক্য হয় 1.6 ভোল্ট। কোষটির অভ্যন্তরীণ রোধ এবং নষ্ট বিভব নির্ণয় করো। খুবই সহজ, দেখে নাও, এদের 2 নম্বর আছে। ওকে, এক এক করে। তাহলে একের অথবা সার্কিটটা দেখে না, কী বলেছে, একটা 10 ওহম রোধ আছে, একটা ব্যাটারির সঙ্গে কানেক্ট করা আছে। ওকে, এখানে ধরুন অভ্যন্তরীণ রোধ আছে, এটা তো 10 ওহম। এর প্রান্তীয় বিভব বলেছে 1.6 ভোল্ট এইটা। আর এই ব্যাটারি তড়িৎচালক বল বলছে 2 ভোল্ট, এটা স্মলার। ওকে, স্মলার, এটা হচ্ছে অভ্যন্তরীণ। কোশ্চেনে কী বলেছে, ব্যাটারির অভ্যন্তরীণ রোধ কত হবে আর নষ্ট ভোল্ট কত। খুবই সহজ, নষ্ট ভোল্ট আমরা খুব সহজেই বের করতে পারবো। সেটা কী হবে, অতএব ব্যাটারির বা কোষের নষ্ট ভোল্ট ইকুয়াল টু 2 মাইনাস 1.6, তাহলে 0.4 ভোল্ট। তাহলে 0.4 হচ্ছে কি, নষ্ট ভোল্ট। এবার অভ্যন্তরীণ রোধ কীভাবে বের করবে দেখে নাও, খুবই সহজে বের করা যাবে। আগে আমি কারেন্টটা বের করে দেখে নাও, কারেন্টটা কীভাবে বের করে দেখে নাও। তাহলে এখানে দেখেন, ধরুন আই, বর্তনীর প্রবাহ মাত্রা হচ্ছে আই। ওকে, দেখে দাও, এখানে ধরি বর্তনীর প্রবাহ মাত্রা আই। ওকে, তাহলে যদি আই হয় তাহলে আমরা বলতে পারি কি, এখান থেকে দেখে নাও, ভি ইকুয়াল টু, এটাকে যদি আমি ক্যাপিটাল আর ধরি, ভি ইকুয়াল টু আই ক্যাপিটাল আর, তাহলে বা আই ইকুয়াল টু ভি বাই আর। ভি এর মান হচ্ছে 1.6 আর আর এর মান হচ্ছে 10, তাহলে বা আই ইকুয়াল টু কত হচ্ছে দেখেন, 0.16 অ্যাম্পিয়ার। এটা কারেন্ট। তাহলে অভ্যন্তরীণ রোধ কত হবে, তাহলে অতএব আমরা জানি নষ্ট ভোল্ট আই আর, আই ইন্টু স্মলার, তাই না, এটা তো নষ্ট ভোল্ট, আই ইন্টু স্মলার ইকুয়াল টু 0.4। তাহলে বা আর ইকুয়াল টু 0.4 বাই আই ইকুয়াল টু 0.4 বাই আয়ের মান হচ্ছে 0.16। তাহলে পয়েন্ট তুললাম, এখানে 100, পয়েন্ট তুললাম, এখানে 10, 0 0 কাটবে, 4 4 16। ওকে, দেখুন 4 4 16। এখানে যদি আমরা কাটাকুটি করি, একটা কাজ করছে দেখে নাও, 0 যেটা আছে এখানে 0 রাখছি, কাটাকুটি করবো না 0টা। তাহলে 4 4 16, 4 25 100, 4 25 100 কি, তাহলে 25/10 মানে 2.5 ওহম। তাহলে অভ্যন্তরীণ রোধ কত, 2.5 ওহম, আর নষ্ট ভোল্ট হচ্ছে কত, 0.4 ভোল্ট। ওকে, নেক্সট কোশ্চেন যাওয়া যায়। নেক্সট কোশ্চেনটা কী হচ্ছে দেখে নাও, নেক্সট হচ্ছে 4 নম্বর অঙ্কটা দেখুন। 4 নম্বরটা একদম এখানে যে একটা তেজস্ক্রিয়তা দিয়েছে দেখুন, ইউরেনিয়াম 238 পরমাণু তেজস্ক্রিয়তার জন্য PB 206 পরমাণুতে পরিণত হতে কটি আলফা কণা ও কটি বিটা কণা নিশ্চিত হবে। U238-এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 92 ও 82 দেখে নাও। এখানে কী বলেছে দেখে নাও, খুবই সহজ কোশ্চেনটা আছে এটা। ইউরেনিয়াম 238 92 থেকে PB কথা বলেছে দেখে নাও, 206 আর নিচে পরমাণু সংখ্যা কত হচ্ছে 82। তাহলে ইউরেনিয়াম থেকে লেডে পরিণত হতে কটি আলফা কণা বেরোবে আর কটি বিটা কণা বেরিয়ে যাবে সেটা বের করতে বলেছে।
খুবই সহজ দেখে নাও। প্রথম আমরা আলফা কণার হিসাব করব। প্রথম দেখে নাও, একটা আলফা কণা বেরোলে ভর সংখ্যা 2 কবে, তাহলে এখানে ভর সংখ্যা কত পরিবর্তন হচ্ছে দেখব। তো এই ভর সংখ্যার পরিবর্তন কত, 238 মাইনাস 206, তাহলে মাইনাস করো, 6 থেকে কয় দাও 8, 2, ওকে, 6 থেকে কয় দাও 8, 2 হবে, আর হচ্ছে 3, দেখুন 6 থেকে কয় দাও 8, 2 আর 3, তাহলে 38, ওকে। ভর সংখ্যার পরিবর্তন আর 32, তাহলে 32-এর একটা যদি একটা আলফা কণা বেরিয়ে গেলে যদি 4 ভর সংখ্যা কমে, তাহলে 32-এর জন্য কত কমে, 4 832, তাহলে 8টি হবে। দেখুন, তাহলে আমি বলতে পারি কি, কোনো পরমাণু থেকে, তাহলে অতএব আলফা কণা ইউরেনিয়াম 238 থেকে পিবি 206 এ পরিণত হলে বা পরিণত হতে আলফা কণা নির্গত হয় নির্গত হবে 32/4, ওকে, 4 832, 8টি, ওকে, 8টি, তাহলে 8টি আলফা কণা নির্গত হয়ে যাবে, ওকে। তাহলে 238 থেকে 206 হতে 38টি, মানে 8টি আলফা কণা নির্গত হবে, ওকে। একটা বেরোলে 4 হবে, 4 832, তাহলে 32 পরিবর্তন হয়েছে, তাহলে 32 ভর সংখ্যা কমেছে, মানে 8টা হচ্ছে 8টা আমার আলফা কণা নির্গত হবে। এবার দেখে নাও, এবার আমার পরমাণু সংখ্যা বের করবে। একটি আলফা কণা বেরোলে পরমাণু সংখ্যা 2 কমে, ওকে, একটি আলফা কণা বেরোলে পরমাণু সংখ্যা 2 কমে, তাহলে এখান থেকে দেখে নাও কত হয়েছে, 92 ছিল, তাহলে 8টা বেরোলে কত হবে দেখে নাও। অতএব আবার 8টি আলফা কণা নির্গত হলে পরমাণু সংখ্যা হ্রাস পাবে। দেখি, আবার 8টি আলফা কণা নির্গত হলে পরমাণু সংখ্যা হবে কত হবে দেখে নাও, তাহলে 92 মাইনাস 8 × 2, দেখে নাও, একটা বেরিয়ে গেলে 2 কমে ভর সংখ্যা, 8টা বেরোলে 8 2 16, তাহলে 16 কমবে, তাহলে 92 মাইনাস 60 কত হচ্ছে দেখে নাও, 6 তে কয় দাও 12, ওকে, তাহলে 6 তে 6 দাও 12 হয়ে গেল, তাহলে এখানে হচ্ছে 2 তে কয় দাও 9, 7 8 9 7, ওকে, এত। তাহলে নতুন যে, অর্থাৎ আমি বলতে চাইছি, তাহলে ইউরেনিয়াম 92 238, এখান থেকে যদি 8টা আলফা কণা নির্গত হয়ে যায়, তাহলে যেই মৌল হবে তার পরমাণু সংখ্যা হবে 76 আর কি 206, তাহলে কটা বিটা কণা বেরোলে পিবি 206 আর 82 হবে, অর্থাৎ কটা বেড়েছে দেখা 76 থেকে 82, তাহলে পরমাণু সংখ্যার পরিবর্তন, তাহলে এখানে আবার বলবো কি, পরমাণু সংখ্যার পরিবর্তন, ভালো করে দেখে নাও, পরমাণু সংখ্যার পরিবর্তন হবে কি, পরমাণু সংখ্যার বৃদ্ধি কত হয়েছে দেখে নাও, 82 মাইনাস 76, তাহলে মাইনাস করলে 6 তে কয় দাও 12, 6 তে 6 দাও 12, ওকে, তাহলে 6টি, তাহলে পরমাণু বৃদ্ধি হচ্ছে 6, তার মানে একটা দেখে নাও, একটা বিটা কণা বেরিয়ে গেলে প্রোটন সংখ্যা একটা বৃদ্ধি হয়, ওকে, তার মানে যদি আমার 6 বৃদ্ধি হয়েছে, তাহলে কটা বাড়বে, এটা 6টি, তাহলে অতএব যেহেতু পরমাণু সংখ্যা 6 বৃদ্ধি হয়েছে, সুতরাং
সুতরাং বিটা রশ্মি সুতরাং 6টি বিটা রশ্মি বা বিটা কণা নির্গত হবে। তার মানে আমরা বলতে পারি কি, তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি সেটা হচ্ছে দেখো না। তাহলে ইউরেনিয়াম 92 238, এখান থেকে 8টি আলফা কণা 6টি বিটা কণা বেরিয়ে গেলে তবেই পিবি 206 82 এটা হবে। ওকে, তাহলে দেখে না, তাহলে 6টি বিটা কণা আর 8টি আলফা কণা। ওকে, তো নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে যাবো। দেখে নাও পরবর্তী কোশ্চেনটা, দেখে নাও কী আছে। পরবর্তী কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার, দেখে নাও 5 নম্বর কোশ্চেন। দেখে নাও এটা সিলেবাসের বাইরে আছে, তোমাদের যে 5 নম্বর কোশ্চেনটা আছে সেটা সিলেবাসের বাইরে, কারণ হচ্ছে কমিউনিকেশন চ্যাপ্টার থেকে। নেক্সট আমরা 6 নম্বর কোশ্চেন দেখো। 6 নম্বর কোশ্চেনে কোনো অঙ্ক নেই, আমরা যাব কোশ্চেন নাম্বার 7B। 7Bতে যাবো। দেখো 7B এর দেখো কোশ্চেনটা কী আছে। 7B তোমাদের 2019-এর যে প্রশ্নপত্র আছে তার 7B এর দেখে নাও কোশ্চেনটা, দেখে নাও ক্যাপাসিটার উপরে কোশ্চেনটা আছে, খুবই সহজ কোশ্চেনটা। কী বলেছে দেখে নাও। কোশ্চেনটা বলা হচ্ছে শ্রেণীতে যুক্ত দুটি ধারকের ধারকত্ব 20 মাইক্রোফ্যারাড ও 60 মাইক্রোফ্যারাড। যদি সমবায়ে দুই প্রান্তীয় বিভব পার্থক্য 40 ভোল্ট করা হয়, প্রতিটি ধারকের প্রান্তীয় বিভব পার্থক্য কত হবে নির্ণয় করো। খুবই সহজ, দেখে নাও। এখানটা বলছে দুটো ক্যাপাসিটার আছে। ওকে, এটা ভি দিলাম 40 ভোল্ট, এটাকে C1, এটাকে C2 বলছে। 7B। ওকে, কোশ্চেন নাম্বার 7B। ওকে, এটা হচ্ছে 7B এর কোশ্চেন। নেক্সট পরবর্তী দেখো, তাহলে এখানে কী আছে V1 V2 লিখি, এখানে ধরি এখানে প্রদত্ত কোনটা কোনটা গিভেন আসবে। প্রদত্ত V equal to 40 ভোল্ট, C1 equal to কত দেখো নাও 2060 আছে, তাই না 20 মাইক্রোফ্যারাড, C2 equal to 60 মাইক্রোফ্যারাড। ওকে, 60 মাইক্রোফ্যারাড। ওকে, এটা বলে দিয়েছে। তাহলে ধরি C1 এবং C2 ধারকের প্রান্তীয় বিভব, তো এখানে এর কী হচ্ছে দেখে না প্রান্তীয় বিভব। ওকে, প্রান্তীয় বিভব V1 এবং V2। ওকে, V1 V2 ধরুন, অর্থাৎ এটা হচ্ছে V1 আর হচ্ছে V2। এবার দেখো না, এই দুটো ধারকটা কী আছে পরস্পর শ্রেণী সমভাবে যুক্ত আছে। তার শ্রেণী সমভাবে যুক্ত থাকলে এদের প্রভাব মাত্রা কী হবে সেম হবে। প্রভাব মাত্রা সেম মানে কি, প্রত্যেকটা আধান সেম হবে কিউ। এবং এখান থেকে যে ধারক দুটির ধারক আধান কিউ। ওকে, এবারে আমরা এটা প্রয়োগ করবো। দেখুন কীভাবে, প্রথমে আমরা বলতে পারি তাহলে অতএব V equal to V1 plus V2। এই যে টোটাল ভোল্টেজটা দুই প্রান্তের যে বিভবটা হবে সেই বিভবটা হচ্ছে V 40 ভোল্ট, সেইটা এই দুটোর মধ্যে সেপারেট মানে মধ্যে ডিভাইডেড হয়ে যাবে। তাহলে সেটা হচ্ছে কি V equal to V1 plus V2। তার মানে বলতে হবে বা V1 plus V2 equal to 40। এটাকে 1 নম্বর দিলাম। এবার দেখে নাও প্রথমটার ক্ষেত্রে দেখে নাও এটা আধান কিউ, এটার আধান কিউ। তাহলে বলতে পারি আবার কিউ ইকুয়াল টু C1 V1 এবং কিউ ইকুয়াল টু C2 V2। তাহলে বলতে পারি অতএব C1 V1 ইকুয়াল টু C2 V2, কারণ আধান দুটো সেম আছে, শ্রেণী সহযুক্ত করা হয়েছে। তার মানে এখান থেকে কী বলতে পারি দেখে নাও, তাহলে বা V1 বাই V2 বা V1 ইকুয়াল টু, আমি যদি V2 বলি V2 ইকুয়াল টু C1 বাই C2 ইন্টু দেখুন V2 ইকুয়াল টু বা V1, আমি এখানটা V1 বের করি সুবিধা হতে। তাহলে V1 ইকুয়াল টু C2 V2 বাই C1।
তার C2 কত 60, C1 কত 20 ইন্টু V2, 0 0 কাটবে, তাহলে 3 দুগুণে 6, তাহলে V1 ইকুয়াল টু 3V2, V1 ইকুয়াল টু 3V2। এই মানটা আমি 1 নম্বর সমীকরণে বসাবো। তাহলে এইটা 1 নম্বর সমীকরণে বসাবো এখানটায়। তাহলে বসালে কী হবে দেখুন, V1 এর জায়গায় 3V2 প্লাস V2 ইকুয়াল টু 40, তার মানে হচ্ছে 4V2 40, তার মানে 4 10 40, তাহলে V2 ইকুয়াল টু কি 10 ভোল্ট। এবার V2 ইকুয়াল 10 ভোল্ট হলে V1 কত হবে, অবভিয়াসলি 30 ভোল্ট। তাহলে অতএব V1 প্লাস V2 ইকুয়াল টু 40, তাহলে বা V1 ইকুয়াল টু 40 মাইনাস V2 ইকুয়াল টু 40 মাইনাস 10 ইকুয়াল টু 30 ভোল্ট। তাহলে V1 ইকুয়াল টু 30, V2 ইকুয়াল টু 10 ভোল্ট হবে। তাহলে এখানে খুবই সহজে প্রথমটা সমীকরণ লিখে দিই, তৃতীয়টা দুটো আধানকে ইকুয়াল করে V1 এবং V2 মধ্যে সমীকরণ বের করলে সেইটা একটা মান বসে V2 পেলে, আবার ওই সমীকরণ বা এখানেও যে কোনো জায়গায় V2 মান 10 বসিয়ে দাও না, V1 ইকুয়াল 30 হয়ে যাচ্ছে, তাই না? তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন যাওয়া যাক, দেখে নাও। পরের কোশ্চেনটা আছে, নেক্সট যে নিউমেরিক্যাল প্রবলেম আছে সেটা হচ্ছে তোমাদের কোশ্চেন নাম্বার 10A। ওকে, 10 অথবা A, 10 অথবা A, অথবা এটা কি আছে দেখে নাও। এফ ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণের সামনে 2.5 সেমি দীর্ঘ একটি বস্তু প্রধান অক্ষের সাথে লম্বভাবে 3/4 F দূরত্বে রাখা হলে বস্তুর প্রতিবিম্বের প্রকৃতি কীরূপ হবে, অর্থাৎ সৎ হবে না অসৎ হবে, আর কি প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে সেটা বের করতে বলেছে। খুবই সহজে বেরিয়ে যাবে, দেখে নাও। তাহলে কোশ্চেন নাম্বার 10 অথবা এ। ওকে, তাহলে এখানে কী বলছে সেটা আবার লিখবো, আগে প্রদত্ত লিখি। প্রদত্ত এখানে বলছে দেখানো বলেছে 2.5 সেমি দীর্ঘ একটি বস্তু আছে, তাহলে আমি বললাম সেটা H1 ইকুয়াল টু 2.5 সেন্টিমিটার। এটা 2.5 সেন্টিমিটার বস্তু দৈর্ঘ্য আছে। আর বস্তুর দূরত্বটা কত বলছে দেখানো, ইউ ইকুয়াল টু, এখানে বস্তুর দূরত্ব বলা যায় দেখানো, দীর্ঘ একটি বস্তু প্রধান অক্ষের সাথে লম্বভাবে 3/4 F দূরত্বে রাখা হলো। তাহলে একটা বস্তুকে দর্পণে দেখানো, এখানে বলেছে কি একটি, এখানে এফ ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণ, তাহলে একটা অবতল দর্পণ আছে, তার এখানটায় ধরুন 3/4, তাই না? তাহলে এরকম কোনো একটা জায়গায়, এটা হচ্ছে এফ ধরলাম, ফোকাস দৈর্ঘ্য এফ, এখানে কোনো এক জায়গায় 3/4 F দূরত্বে বস্তুটাকে রাখা হয়েছে। তার দর্পণের সামনে রেখেছে, তাহলে এটা নেগেটিভ হবে, তাহলে ইউ ইকুয়াল টু মাইনাস 3/4 F। আর এফটাও কী হবে, নেগেটিভ হবে, যেহেতু এখানে এফটা আছে, ফোকাস দৈর্ঘ্য নেগেটিভ হবে, ফোকাস দৈর্ঘ্য সেটা কি হবে, মাইনাস এফ হবে। তাহলে অতএব দর্পণের সমীকরণ কী আছে, দর্পণের সমীকরণটা কী আছে এখানটায়, 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/-f, এফটা নেগেটিভ হবে কারণ এদিকে আছে বলে, তাহলে বা 1/v, এখানে ইউটা কত দেখেন মাইনাস 3/4 F, তাহলে মাইনাস 1/3F/4 ইকুয়াল টু 1 মাইনাস 1/f। তাহলে এইটাকে যদি আমি ওদিকে সরিয়ে দিই তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে বা 1/v ইকুয়াল টু 4, দেখুন 3/4 আছে, 4টা উপরে উঠবে, তাহলে 4/3F মাইনাস 1/f। ওকে, এটা লসও করা যাক, 3F নিচে আসবে, তাহলে 4 মাইনাস এফ চলে 3 হবে, তাহলে বা 1/v ইকুয়াল টু 4 থেকে 3 1, 1/3F। তাহলে এখান থেকে পাচ্ছি কি v ইকুয়াল টু 3F। তাহলে প্রতিবিম্বের দূরত্ব কত হচ্ছে 3F। এবার এখানে দেখেন পজিটিভ হয়েছে, এখানে কি আছে পজিটিভ আছে, মানে প্রতিবিম্বটা কোথায় তৈরি হচ্ছে, দর্পণের এদিকে, এরকম কোনো একটা জায়গায় প্রতিবিম্ব তৈরি হচ্ছে। ওকে, তাহলে দেখে নাও, ভালো করে বুঝে নাও, দর্পণের বস্তু দূরত্ব থেকে প্রতিবিম্বের দূরত্বটা বেশি হয়েছে এবং এটা পজিটিভ, বেশি হয়েছে মানে বিবর্ধিত হবে, আর বেশি আর পজিটিভ মানে অসৎ হবে, দর্পণের ওপারে হবে। এইটা পুরো পজিটিভ আর এইটা পুরো নেগেটিভ। তাহলে পজিটিভ মানে যেটা দর্পণের এদিকে যে তৈরি হয়, দর্পণের এদিকে তৈরি হয় সেটা অসৎ হবে, তাহলে প্রতিবিম্বের প্রকৃতি কী হবে, প্রতিবিম্বটি অসৎ হবে, প্রতিবিম্বটি অসৎ হবে। ওকে, এবার এখানে বস্তুর হাইটটা কত হবে,
H2, এটাকে H1 বলেছিলাম, এটা H2, তাহলে বস্তুর হাইট কত হবে, তাই না? আমি আগে কী করব, এর বিবর্ধনটা বের করব। অতএব বিবর্ধন ইকুয়াল টু কী জানি, এটা মাইনাস ভি বাই ইউ, তাহলে মাইনাস ভি এর মান কত 3f, আর ইউ এর মান হচ্ছে মাইনাস 3f বাই 4, তাহলে মাইনাস মাইনাস কেটে যাবে, 3f কাটবে, 4টা উপরে উঠে যাবে, তাহলে বিবর্ধন হচ্ছে কত, যদি m ধরি, m বিবর্ধন ইকুয়াল টু 4 হবে। তার দর্পণের বিবর্ধন কত হচ্ছে 4, 4 গুণ বেশি হবে। তাহলে হলে আবার H2 বাই H1 ইকুয়াল টু m, তাহলে বা H2 ইকুয়াল টু m এর মান 4, H1 হচ্ছে কত দেখে নাও 2.5 সেমি, 2.5, তাহলে কত হচ্ছে, তাহলে বা H2 ইকুয়াল টু 4 × 100, তার মানে 10 সেন্টিমিটার। তাহলে প্রতিবিম্বের দূরত্বটা কত, দৈর্ঘ্যটা কত হবে 10 সেন্টিমিটার, তাহলে এটা 10 সেন্টিমিটার। ওকে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনটা দেখে না কী আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে কি 11 এ কোশ্চেনটা দেখে না, 11 অঙ্কগুলো দেখে না খুবই সহজ, তুমি দেখতে পাচ্ছ খুব একটা টাফ আসে না পরীক্ষায়। সেই জন্য তোমাদের বলি, বইয়ে যেগুলো এক্সাম্পলের অঙ্কগুলো দেওয়া আছে সেইগুলো যদি করো, সহজ সহজ উদাহরণ যে অঙ্ক, বিশেষ করে অপটিক্সটা বলে দিচ্ছি, অপটিক্সটা বিশেষ করে তোমরা উদাহরণে যে অঙ্কগুলো সহজ সহজ অঙ্কগুলো দেওয়া আছে সেই অঙ্কগুলো যদি প্র্যাকটিস করে যাও, ওখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। ওকে, আর এখানে দেখে নাও কী বলছে 11 কত বিভব প্রভেদের মধ্য দিয়ে ইলেকট্রনকে ত্বরান্বিত করা হলে ইলেকট্রন ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য 0.6 অ্যামস্ট্রং হবে। খুবই সহজ, কীভাবে করবো দেখে নাও 11 কী বলে দিয়ে দেখে নাও, আমরা ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য জানি কি, ল্যামডা ইকুয়াল টু h/√2m ev। ওকে, 2m ev দুদিকে স্কোয়ার করে দিলে, তাহলে বা ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু h²/2m ev, তাহলে বা v ইকুয়াল টু h²/2m e ল্যামডা স্কোয়ার। এবার প্রত্যেকটার মান বসিয়ে দেওয়া হোক। 6 পয়েন্ট কী বের করতে বলেছে এখানে, কত বিভব প্রভেদ, ভিটা বের করতে বলেছে 6.625 × 10⁻34 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই, নিচে দেখে না প্রত্যেকটারই মান জানা আছে, 2 × m হচ্ছে 9.11 × 10⁻31 ইন্টু ই হচ্ছে 1.6 × 10⁻19, এটা হলো। তারপরে কী আছে দেখে নাও এখানটায় ল্যামডা স্কোয়ার, ল্যামডাটা কত বলেছে দেখে নাও 0.6 ইন্টু দিলাম ইন্টু 10⁻10 তার হোল স্কোয়ার, ব্যাস হয়ে গেল। এখান থেকে যা বেরোবে সেইটা হচ্ছে ভি এর মান। ওকে, এটা তোমরা ক্যালকুলেটারে ক্যালকুলেট করে নেবে। নেক্সট অঙ্ক যাওয়া যাক। নেক্সট অঙ্কটা কী আছে দেখে নাও 11 অথবা বি কী বলছে দেখে নাও, একটি আলোক সংবেদী ধাতব পৃষ্ঠে ল্যামডা ও λ/2 তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলোকরশ্মি ফেলা হলো। যদি দ্বিতীয় ক্ষেত্রে নিঃসৃত ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি প্রথম ক্ষেত্রে নিঃসৃত ফটো ইলেকট্রনের গতিশক্তির 3 গুণ হয়, তবে ধাতুর কার্য অপেক্ষকের মান কত হবে। খুবই সহজ দেখে নাও, খুবই সহজ কোশ্চেন আছে, আমি পুরো সহজেই তোমাদের বুঝিয়ে দিচ্ছি দেখে নাও, কোনো টাফ নেই এতে। 11 অথবা বি, ধরলাম একটা ধাতু আছে, এখানে প্রথমে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত হলো, ধরলাম এই ধাতুর কার্য অপেক্ষক হচ্ছে কি ω0, তাহলে সর্বোচ্চ গতিশক্তি Emax ইকুয়াল টু বা U1 দিলাম এখানটায়, U1 ইকুয়াল টু কী হবে h নিউ বা hc/λ মাইনাস ω0, তাই না? এটার ক্ষেত্রে এটা প্রথম ক্ষেত্রে ফার্স্ট কেস। দ্বিতীয় ক্ষেত্রে কি ধাতু একই আছে, ওকে, ধাতু পরিবর্তনশীল নয়, একই ধাতু আছে। এবার যে আলো ফেলা হলো তার তরঙ্গ দৈর্ঘ্য কি λ/2, কার্য অপেক্ষক একই আছে, তাহলে λ/2 যদি তরঙ্গ থেকে আলো ফেলায় সেক্ষেত্রে নিঃসৃত ইলেকট্রনের গতিশক্তি পরিবর্তন হয়ে যাবে, সেটাকে আমি E2 ধরলাম, E2 ইকুয়াল টু hc/2λ, ল্যামডা জায়গায় 2λ মাইনাস ω0। এবার দেখো কোশ্চেনে কী বলেছে দেখে নাও, কোশ্চেনটাকে এখানে বলেছে কি দেখেন সেটা ভালো করে বুঝে নাও। কোশ্চেনে বলছে দেখেন দ্বিতীয় ক্ষেত্রে যে ইলেকট্রন নিঃসৃত ইলেকট্রন গতিশক্তি হবে সেটা প্রথম ক্ষেত্রে দেখে নাও, প্রথম ক্ষেত্রে নিঃসৃত ইলেকট্রন গতিশক্তির 3 গুণ হবে, অর্থাৎ
প্রশ্ন অনুসারে E2 ইকুয়াল টু 3E1 এইটা বলেছে। E2 ইকুয়াল টু 3E1, তাহলে এটা যদি বসিয়ে দিই কী হবে দেখুন। তাহলে E2 মান হচ্ছে কি hc/2 ল্যামডা মাইনাস ওমেগা 0, ওকে, ইকুয়াল টু এখানটায় 3E1 হচ্ছে কি hc/λ মাইনাস 3 ওমেগা 0, কারণ 3 প্রত্যেকটার সঙ্গে গুণ করে দিল, এটার সঙ্গে এটার সঙ্গে। এবার দেখেন ওমেগা 0টা আমাকে বের করতে বলেছে, একটা কাজ করছি, এটাকে এইদিকে নিয়ে চলে আসছি, এটাকে ওই দিকে নিয়ে চলে যাচ্ছে, তাহলে বা মাইনাস ওমেগা 0 প্লাস 3 ওমেগা 0 ইকুয়াল টু 3hc/λ মাইনাস hc/2 ল্যামডা। তাহলে কত হচ্ছে মাইনাস ওমেগা 0 প্লাস 3 ওমেগা 0 মানে হচ্ছে কি 2 ওমেগা 0 ইকুয়াল টু, এটা যদি লসাগু করি কত হবে দেখো, এখানে যে কমন নিয়ে নিই hc/λ কমন নিলাম, 3 মাইনাস 1/2, তাহলে কত হচ্ছে hc/λ 2, 3 দুগুণে 6 মাইনাস 1, দেখুন 3 দুগুণে 6 মাইনাস 1, তাহলে হচ্ছে 5 hc/2 ল্যামডা এটা। তাহলে এখানে বসে দেবো 5 hc/2 ল্যামডা ওমেগা 0 ইকুয়াল টু, তাহলে বা ইমপ্লাইজ ওমেগা 0 ইকুয়াল টু 5/4 hc/λ, এইটা হবে। কারণ দেখে নাও এই দুইটা যদি নিচে নামিয়ে 2 দুগুণে 4 5 hc/4 ল্যামডা, এইটা হচ্ছে কার্য অপেক্ষক। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনটা কী আছে দেখে নাও। পরের কোশ্চেনে 12 বিটা দেখে না, হাইড্রোজেনের রিডবার্গ ধ্রুবকের মান দেওয়া আছে হলে বামার শ্রেণীর দীর্ঘতম হর্ষণ তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করে। এটা খুব সহজ আছে, বইয়ে করে দেওয়া আছে, আর তাছাড়া আমি ভিডিওতে বলেছিলাম, বই খুললে তোমরা এটা পেয়ে যাবে। নেক্সট যাওয়া যাক। নেক্সট কোশ্চেনটা হচ্ছে, নেক্সট কোশ্চেন 14 দাগের কোশ্চেনটা দেখলাম। 14 দাগের কোশ্চেনটা কী বলছে দেখলাম, 14A 10011 দিক সংখ্যাটি দশমিক পদ্ধতিতে প্রকাশ করে। খুবই সহজ, তাহলে কীভাবে নির্ণয় করে দেখলাম। এই শর্টকাট ট্রিকও আমি বলে দেবো, শর্টকাট যদি MCQ দিয়ে দেয় তা তোমরা কীভাবে বের করে দেখো, যে কোনো ডিজিটাল বাইনারি সংখ্যা যদি মানে দিয়ে দেয় আর সেটাকে যদি ডেসিমালে বের করতে পারলে সেটা তুমি কী করে করবে দেখো। এখান থেকে কি 10011, ওকে 10011, তাহলে এর দিক সংখ্যা কী হবে দেখো, বা ডেসিমাল নাম্বার কত হবে, আমরা লিখবো এখানটায় 1 2 4 8 8 দুগুণে 16 60। তা যার নিচে 1 আছে সেইগুলো শুধু যোগ করবো। তাহলে 1 কার নিচে 16 নিচে, তাহলে 16 প্লাস, তারপরে 2 এর নিচে আছে 2 প্লাস 1 এর নিচে আছে 1, তাহলে কত হচ্ছে 16 17 18 19 19, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, এটা অ্যান্সার 1 2 4 8 16, এইভাবে যার নিচে 1 থাকে সেটা বসে দেবো। এটা হচ্ছে নর্মাল শর্টকাটে, MCQ থাকলে এইভাবে করে দেবে। এবার যদি কষতে বলে তাহলে সে কীভাবে করবে, খুবই সহজ, 10011 বেস 2 ইকুয়াল টু 1 ইন্টু 2, এরকম প্রথমে গুণ করবে, প্লাস 0 ইন্টু 2 গুণ করে যাবে, প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2, ওকে। এটা এবার পাওয়ার কী দেবে, 0তে স্টার্ট করে 2 এর পাওয়ার 0 1 2 3 4, ব্যাস হয়ে গেল। তার 2 এর পাওয়ার 4, 2 এর পাওয়ার 4 হলে কত হচ্ছে দেখে নাও, তাহলে 16 প্লাস 0 0 আছে বাদ, তাহলে 2 এর পাওয়ার 1 তো 2 প্লাস 2 এর পাওয়ার 0 1, তাহলে কত হচ্ছে দেখে নাও 19। এটা যে কোষে যদি করতে বলে এবার কোষে করবে, MCQ দিলে কিন্তু এইভাবে করবে, MCQ দিয়ে তোমরা এইভাবে সমাধান করবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট কোশ্চেন হচ্ছে কি, নেক্সট আমরা 15 দাগে চলে আসবো। 15 এর অঙ্ক আছে দেখে নাও কী বলছে, পোটেনশিওমিটারের তারের দৈর্ঘ্য ও রোধ যথাক্রমে 4 মিটার ও 10 ওহম, 2 প্রান্তে 2 ভোল্ট তড়িৎচালক বলের কোষযুক্ত, অপর একটি কোষযুক্ত করে পরিমাপের ক্ষেত্রে 250 সেন্টিমিটারের নিস্পন্দ বিন্দু পাওয়া গেল, ওই কোষের তড়িৎচালক বল কত হবে। খুবই সহজ দেখে নাও, খুবই ইজি কোশ্চেন আছে এটা। কোশ্চেন নাম্বার 15A কী আছে দেখেন, একটা পোটেনশিওমিটার আছে, এখানে একটা ব্যাটারি আছে, এর রোধটা কত বলেছে দেখে নাও 10 ওহম, আর এর দৈর্ঘ্য ক্যাপিটাল L ধরলাম, এটাকে E0 ধরলাম, আর এখানটা একটা ব্যাটারি আছে তার দ্বারা নিস্পন্দনটা স্মল l ধরলাম, ওকে, এটাকে E ধরলাম। তাহলে এখানে প্রদত্ত কী আছে দেখুন, প্রদত্ত E0 ইকুয়াল টু 2 ভোল্ট,
ক্যাপিটাল এল 4 মিটার, ক্যাপিটাল এলটা কত বলে দেখে নাও, ক্যাপিটাল এল 4 মিটার, ক্যাপিটাল আর 10 ওহম। ওকে, স্মল এলটাও বলে দিয়েছি দেখেন, স্মল এলটা কত বলেছে দেখেন, এখানটা নিষ্পন্দ বিন্দু পাওয়া গেছে 250 সেমি, 250 সেন্টিমিটার। আর 250 সেন্টিমিটার তাহলে মিটার হলে কত হবে, 2.5 মিটার। ওকে, এটা তাহলে অতএব আমরা জানি ই ইকুয়াল টু স্মল এল বাই ক্যাপিটাল এল E0। তাহলে মানটা যদি বসিয়ে দিই, স্মল এল হচ্ছে 2.54, ওকে, ইন্টু E0 হচ্ছে 2, তাহলে যদি কাটা করে 2 দুগুণে 4, ওকে 2 হচ্ছে, তাহলে এটা কত হবে দেখে নাও, 2.5/2। একটা কাজ করছে, উপর নিচে 5 দ্বারা গুণ করছে, সহজে দেখেন ক্যালকুলেশন সহজ হওয়ার জন্য। তাহলে 5 কত আছে দেখেন, 5 এটা হবে কত, 125, 12.5 ওইটা, আর নিচে 5 দুগুণ 10, তাহলে কত হবে দেখে নাও, তাহলে 10 একটা 1.25 ভোল্ট। তাহলে এইটা হচ্ছে কি তড়িৎচালক বলটা, খুবই সহজ ছিল তাই না, সিম্পল ফর্মুলা, মান বসাবে, ক্যালকুলেট করে বেরিয়ে যাবে। নেক্সট অঙ্কে যাওয়া যাক। পরবর্তী অঙ্কটা কী আছে এখানে, বিয়েরটা 15 কী বলছে দেখে নাও, একটি মিটার ব্রিজের বাম ফাঁকে 2 ওহম রোধ এবং ডান ফাঁকে অজানা রোধ থাকলে শূন্য প্রান্ত থেকে 40 সেন্টিমিটার দূরে নিষ্পন্দ বিন্দু পাওয়া যায়। অজানা রোধের সাথে 2 ওহম রোধ শান্ট করলে নিষ্পন্দ বিন্দুর অবস্থান কতটা সরে যাবে নির্ণয় করো। ওকে, খুবই সহজ। তাহলে কীভাবে বের করতে গেলে এটা 15 মিটার ব্রিজ আমরা জানি কি যে S ইকুয়াল টু 100 মাইনাস L বাই L ইন্টু R, এইটা ফর্মুলা। এই হচ্ছে দেখে নাও, তাকে এখানটায় R, এখানটায় অজানা রোধ থাকে S, এখানটায় তার থাকে, এখানে একটা ক্যালকুলেটর ঝুলে থাকে, এইরকম অবস্থায় থাকে। তো এলটা বলছে কত দেখেন, কোশ্চেনে প্রথম আছে নিষ্পন্দ বিন্দু কোথায় পেয়েছে, আর প্রথম কত বলে দেখেন, আর ইকুয়াল টু বাম ফাঁকের রোধটা কত বলে দেখেন, আর ইকুয়াল টু বলেছে কি 2 ওহম রোধ আর 40 সেন্টিমিটার দূরত্বে নিষ্পন্দ বিন্দু পাওয়া গেছে। তাহলে হচ্ছে 2 ওহম আর স্মল এল ইকুয়াল টু 40 সেন্টিমিটার। এটা লিখলাম প্রথম ক্ষেত্রে, তাহলে এস ইকুয়াল টু কত হবে, 100 মাইনাস 40 বাই 40 ইন্টু 2, তাহলে কত হচ্ছে দেখুন উপরে 60 বাই 40 ইন্টু 2, 2 0 0 কাটলো, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 দিয়ে কাটলো, তাহলে এখান থেকে বলতে পারি কি এস ইকুয়াল টু 3 ওহম। তাহলে আমরা অজানা রোধের মানটা পেয়ে গেলাম কি 3 ওহম। ওকে, 3 ওহম পেলাম। এর পরের অংশটা কী বলছে থেকে নাও, বলছে কি অজানা রোধের সাথে 2 ওহম রোধ শান্ট করলে নিষ্পন্দ বিন্দুর অবস্থান কতটা সরে যাবে। ওকে, কতটা হবে, তাহলে এখন বর্তমান নিষ্পন্দ বিন্দু তাহলে কত হবে যদি এর সঙ্গে শান্ট করা হয়, তা দেখে নাও, শান্ট করলে এখন কী হবে দেখে নাও, অর্থাৎ এখান ছিল আমার এস রোধ, এর সঙ্গে একটা অজানা রোধ, একটা কত মানের রোধ বলেছে দেখে নাও, এখানে বলছে 2 ওহম রোধ শান্ট করেছে, এখানে 2 ওহম রোধকে শান্ট করা হয়েছে এর সঙ্গে, আর এস ইকুয়ালটা কত পেয়েছি আমরা 3 ওহম। তাহলে অতএব এখন অজানা রোধ হবে এস ড্যাশ ইকুয়াল টু দুটো সমান্তরাল সময় আছে 2 × 3/2 + 3, তার 3 দুগুণে 6 বাই 5, দেখুন 3 দুগুণে 6, 3 আর 2 5, এত ওহম, 6/5 ওহম। তাহলে এখন নিষ্পন্দ বিন্দু হবে কত, এল ড্যাশ ধরি, এখন নিষ্পন্দ, এখন দেখে নাও আমরা এখানে লিখে দিচ্ছি দেখে নাও, এখন নিষ্পন্দ বিন্দুর অবস্থান এল ড্যাশ। তাহলে অতএব এস ড্যাশ ইকুয়াল টু 100 মাইনাস এল ড্যাশ বাই এল ড্যাশ ইন্টু আর। আমাকে বের করতে হবে কি এল ড্যাশের মানটা বের করতে হবে, খুবই সহজে বের করতে পারবো আমরা। দেখুন 6/5 আছে, আর এর মান কত একই যা ছিল আগে, তাই 2 থাকবে। তাহলে এখানটা দেখে নাও মানটা যদি বসিয়ে দেবে বলে, বা 6/5 ইকুয়াল টু 100 মাইনাস এল ড্যাশ বাই এল ড্যাশ ইন্টু
2, তাহলে এই 2 কাটলো, 3 2 গুণ 6, তাহলে বা 3/5 ইকুয়াল টু 100 মাইনাস এল ড্যাশ বাই এল ড্যাশ। এবার এটা কোনাকুনি গুণ করবো, দেখুন এল ড্যাশ সঙ্গে 3 এল ড্যাশ ইকুয়াল টু 5-এর সঙ্গে 500 মাইনাস 5 এল ড্যাশ, 5 এল ড্যাশকে এদিকে নিয়ে চলে আসছি, তা 3 এল ড্যাশ ওকে প্লাস 5 এল ড্যাশ ইকুয়াল টু 500, মাইনাস হলে এদিকে আসলে প্লাস হয়ে 5 আর 3 8, তাহলে বা 8 এল ড্যাশ ইকুয়াল টু 500, তাহলে বা এল ড্যাশ ইকুয়াল টু 500/8। এবার দেখুন তাহলে এটা কাটা করে যাবে, একটা কাজ করে এটা ভাগ করে দিয়ে যেটা ডাইরেক্ট 8500, তাহলে 6 8 48 48, তাহলে 8 × 10 2 0, 8 2 16, 3 8 24, তাহলে 8 2 16 ওকে। এখানে 6 থেকে 10 4, 0.0, 5 8 40, তাহলে কত হচ্ছে 8 দিয়ে কাটলে 62.5, তাহলে এল ড্যাশ কত হচ্ছে 62.5 সেন্টিমিটার। তাহলে এখন নিষ্পন্দ বিন্দু হচ্ছে কত 62.5 সেন্টিমিটার। এই বিন্দুতে এখন নিষ্পন্দ বিন্দু পাওয়া যাবে। এবার যদি কতটা সরে গেল তাহলে এটা থেকে আগেরটা মাইনাস করে দেবো আমরা 40 থেকে, তাহলে 62.5 থেকে 40 মাইনাস করলে কতটা সরে যায় সেটা আমরা বের করতে পারবো। তাহলে বর্তমানে যখন আমরা 2 ওহম রোধ এসের সঙ্গে বা শান্ট করব তখন আমার নিষ্পন্দ বিন্দু হবে কত 62.5 সেন্টিমিটার। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে যাওয়া যাক, দেখে নাও পরের কোশ্চেনটা কী আছে দেখে নাও। 16 15 অথবা সি, 15 অথবা সি দেখে নাও কী বলছে এটাই। 1.5 তড়িৎচালক বল ও 0.5 ওহম অভ্যন্তর রোধযুক্ত 36টি সমজাতীয় কোষ দ্বারা 2 ওহম বাহ্যিক রোধের পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহমাত্রা চালনা করা হচ্ছে। কোন শর্তে কোষগুলিকে সাজানো হলে বাহ্যিক বর্তনীতে সর্বাধিক প্রবাহমাত্রা পাওয়া যাবে, ওই প্রবাহমাত্রার মান কী হবে? খুবই সহজ, দেখুন কোশ্চেনটা। দেখুন একটা শর্তর প্রমাণ একটা থাকে অঙ্ক, সেইটা অনেক ডেরিভেশন আছে, বইয়ে করে দেওয়া আছে, ভিডিওতেও আমি বলেছিলাম যে সর্বোচ্চ মিশ্র সমবায়ের ক্ষেত্রে কোষের সর্বোচ্চ প্রবাহমাত্রার পাওয়ার শর্তটা আমি প্রমাণ করেছিলাম, সেটা দেখে করে নেবে। এখানে যেহেতু 2 নম্বর আছে তাহলে এটা বলে দিলেই হয়ে যাবে। এখানে কি বলো দেখে নাও, এটা হচ্ছে কি কোশ্চেন নাম্বার 15 অথবা সি। এখানে লিখে দাও আগে, ধরি কোষের অভ্যন্তরীণ রোধ আর কমা বাহ্যিক রোধ ক্যাপিটাল আর কমা কোষগুলি n সংখ্যক শ্রেণীতে এবং m সংখ্যক সমান্তরালে সাজানো হয়েছে। ওকে, অতএব বর্তনীর সর্বোচ্চ প্রবাহ পাবার শর্ত হলো MR = NR। ওকে, MR = NR, এটা যখন ইকুয়াল হবে তখনই প্রবাহমাত্রা সর্বোচ্চ হবে। তাহলে তার মান কত হবে? আবার তাহলে এখানে লিখি, তাহলে এখানে যদি মানটা বসিয়ে দিই তাহলে বা এম, এখানে প্রদত্ত বলে আমি লিখছি, দেখেন প্রদত্ত বলে লিখছি। প্রদত্ত কী কী দেওয়া আছে দেখে নাও। মোট কোষ বা ক্যাপিটাল আর, বাহ্যিক রোধটা কত, ক্যাপিটাল আর = কত বলেছে দেখে নাও। বাহ্যিক রোধটা বলেছে 36 2 ওহম। ওকে, 2 ওহম আর 0.5 ওহম অভ্যন্তরীণ, 2 ওহম, স্মল আর হচ্ছে কি 0.5 ওহম। ওকে, 0.5 ওহম। আর প্রতিটি কোষের তড়িৎচালক বল কত আছে দেখে নাও, 1.5 ভোল্ট। 0.5 ভোল্ট। ওকে, তাহলে 1.5 ভোল্ট তড়িৎচালক বল ও এত অভ্যন্তরীণ রোধক, এটা বলা আছে। তাহলে
সাজানো হলে কী বলেছে দেখো, ওই প্রবাহ মাত্রার মান কী হবে, ওই প্রবাহ মাত্রার মান কী হবে দেখুন, খুবই সহজে আমরা বের করতে পারবো। তার আগে আমাকে বের করতে হবে কি, এম আর এন এর মান। তাহলে মোট কোষের সংখ্যা সেটা কত, এম এন ইকুয়াল টু 36, এম এন ইকুয়াল টু 36 বা এম ইকুয়াল টু 36/n, এটাকে 1 নম্বর দেব। আবার এম আর ইকুয়াল টু এন স্মল আর, তাহলে বা আর এর মান হচ্ছে 2m ইকুয়াল টু 0.5n। এবার এম এর মানটা আমি এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে বা 2 × 36/n ইকুয়াল টু 0.5n। তাহলে বা এখানে দেখানো বা n স্কোয়ার ইকুয়াল টু 2 × 36/0.5 এইটা। এবার একটা কাজ করছি, উপর নিচে আমি 2 গুণ করছি সুবিধা হওয়ার জন্য, দেখুন 2 তাহলে বা n স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে 2 2 × 2 আর 36 6 6 36 6 6 × 6 আর 5 2 10 মানে 1 এটা। তাহলে n ইকুয়াল টু কত হচ্ছে 2 × 6 6 2 12 প্লাস n ইকুয়াল টু 12। তাহলে 12টি কোষকে শ্রেণী সমভাবে রাখা হয়েছে। তাহলে এখানে এম এর মান কত হবে, তাহলে অতএব এম ইকুয়াল টু 36/12, তাহলে 12 3 12 36 3, তাহলে এম ইকুয়াল টু 3। তাহলে এখানটা কী করা যায় দেখে নাও, 12টি কোষকে বা ব্যাটারিকে শ্রেণী সমভাবে রাখা হয়েছে। এরকম 3টে শ্রেণী আছে, এরকম তিনটে শ্রেণীকে সমতা সমবায় করা হয়েছে। ওকে, এইটা হচ্ছে টোটাল এম এন আমার পেয়ে গেলাম। তার সর্বোচ্চ প্রবাহ মাত্রা কত হবে, অতএব আই ম্যাক্স ইকুয়াল টু এম এন ই বাই এম আর প্লাস এন আর। যেহেতু বলছি এম আর ইকুয়াল টু এন আর, তাহলে আমি যে কোনো মান বসিয়ে দেবো এম এন ই বাই এম আর প্লাস এম আর। তাহলে আই ম্যাক্স ইকুয়াল টু এম এন ই বাই 2m আর এম কাটবে একটা। তাহলে এন এর মান কত আছে দেখে নাও, এন এর মান হচ্ছে 12 12 ইন্টু ই এর মান হচ্ছে দেখে নাও, এটা যদি ই বলি ক্যাপিটাল ই 1.5 ডিভাইডেড বাই 2 ইন্টু আর হচ্ছে 2। তাহলে 2 2 4 4 3 12 4 3 12 3 15 45 4.5, তার 3 15 45 করলে 4.5 আই ম্যাক্স ইকুয়াল 3 15 45 4.5 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে কারেন্ট হবে। তাহলে দেখে নাও অঙ্কটা বড়ই ছিল। তাহলে প্রথম কী করতে হবে দেখে নাও, প্রথমে আমার এম আর এন এর মানটা বের করতে হবে। এম আর এন এর মান বেরিয়ে গেলে আমার যে ফর্মুলা আছে সেখানে বসিয়ে দেবো, বসিয়ে দিলে আমার অ্যান্সার চলে আসবে। পাশে অবশ্যই লিখে রাখবে এটা, যেহেতু এম আর ইকুয়াল টু এন আর। ওকে, এইটা লিখে রাখবে, তবে আমরা এম আর এন আর জায়গায় এম আর বসি, আমরা এম আর এস জায়গায় এন আরও বসাতে পারতাম, একই উত্তর আসতো। ওকে, নেক্সট আমরা পরবর্তী অঙ্কটাই যাবো। দেখো না পরবর্তী অঙ্কটা কী আছে দেখে না, পরবর্তী অঙ্ক হচ্ছে কি 16 বি। ওকে, 16 অথবা বি, 16 অথবা বিটা দেখে না কী আছে, 16 অথবা বি কি বলেছে দেখেন এখানটায় কী কী গিভেন আছে। এলটা আছে 16 অথবা বি। এল ইকুয়াল টু কত বলছে দেখে নাও, এল ইকুয়াল টু 2.0 হেনরি, 2.0 হেনরি। সি ইকুয়াল টু কী বলছে দেখে নাও, সি ইকুয়াল টু বলছে 32 মাইক্রোফ্যারাড। ওকে, তারপরে দেখে নাও আরটা হচ্ছে 10 ওহম, আরটা হচ্ছে কি 10 ওহম। কোশ্চেনে আসা যায়, কোশ্চেনটা কী বলছে দেখেন এবারে, একটি এলসিআর শ্রেণী বর্তনীতে এল ইকুয়াল টু 2.0 ওহম হেনরি, সি ইকুয়াল 32 মাইক্রোফ্যারাড এবং আর ইকুয়াল টু 10 ওহম বর্তনীটির অনুনাদি কম্পাঙ্ক ওমেগা আর এবং কিউ গুণাঙ্ক নির্ণয় করো। খুবই সহজ জানো, কোয়ালিটি ফ্যাক্টর আর ওমেগা বের করতে হচ্ছে। তাহলে ওমেগা ইকুয়াল টু কী জানি 1/√LC, তাহলে বসিয়ে দেবো 1/L এর মান হচ্ছে 2 ইন্টু সি 32 ইন্টু 10⁻⁻6
রুটের মধ্যে। ওকে, তাহলে ওমেগা আর বলেছে ওমেগা আর ইকুয়াল টু 1/32 × 64 রুট অফ 64 × 10⁻⁻6। তাহলে রুটের বাইরে আসলে কত হবে দেখে নাও, 8 8 64, তাহলে 8 × 10⁻6 রুটের বাইরে আসলে 10⁻³ অর্ধেক হয়ে যাবে। তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার, অর্থাৎ তাহলে বা ওমেগা আর ইকুয়াল টু 10⁻³/8। তাহলে যদি কাটাকুটি করা যায় কত হবে দেখে নাও, যদি আমরা এটা কাটাকুটি করি অর্থাৎ 1000/8, 4 দিয়ে কাটে 4 দুগুণে 8, 4 পয়সা 100। ওকে, এটা 250, 2 দিয়ে কাটলে কত হচ্ছে দেখে নাও, 250, 125। তাহলে ওমেগা আর হচ্ছে কত হচ্ছে 125 রেডিয়ান পার সেকেন্ড। ওকে, তাহলে এটা হচ্ছে কি এত ফ্রিকোয়েন্সি অন্যদিকে কম্পাঙ্ক, এটা হলো। এবার হচ্ছে কি কোয়ালিটি ফ্যাক্টর কিউটা কী হবে দেখে নাও, কিউটার ফর্মুলা সহজ আছে দেখে নাও, কিউ ইকুয়াল টু 1/r রুট অফ L/c। ওকে, এইটা তাহলে এখানে মানটা বসিয়ে দিলে হয়ে যাবে। আর এর মান কত হয় দেখে নাও 10, 1/10 ইন্টু রুট অফ এলটা হচ্ছে কত 2, আর সিটা কত হচ্ছে 32 × 10⁻⁶। ওকে, এইটা তাহলে 2 দিয়ে কাটলে 16 দুগুণে 32, ভালো করে দেখুন 16 দুগুণে 32, তাহলে কত হচ্ছে 1/10 ইন্টু রুটের 16 আছে, রুটের বাইরে আসলে 4 4 16, 4 × 10⁻⁻3। তাহলে কত হবে দেখুন, এটা 10⁻³ উপর উঠলে 1000, 1 2 3 ডিভাইড বাই 10 × 4, 0 0 কাটবে, 4 25 100। তাহলে কিউ ইকুয়াল টু 25, কিউ এর মান হবে কি 25। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তা দেখে নাও আজকে টোটাল 2019-এর যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো সমস্ত সমাধান করে দিলাম। কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।